আমাদের যে ট্যাক্স ডিপার্টমেন্টে দুর্নীতিটা একটু বেশি। সরকার বাহাদুরের একটা বড় প্রবণতা হচ্ছে যে লো হ্যাঙ্গিং, যার কাছ থেকে ইজিলি পাওয়া সম্ভব, অ্যাডসোর্স কাটা সম্ভব, তার কাছ থেকে কেটে নেয়। কিন্তু এখানে যে বিশাল, এটা পুরনো আলোচনা সবাই জানি, যে বড় একটা আওতা কিন্তু আসলে বাইরে রয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা কালেক্ট করছি না। দেওয়ার যে পথ, যে ওই নীতি এবং যে সিস্টেমের ডেভেলপমেন্ট না হলে মানুষ সাধারণত পিছিয়ে যায়। যে মানুষদেরকে যে কর দিবস এবং অন্যান্য আনুষঙ্গিক কিছু ব্যবস্থাপনা জাতীয় রাজস্ব বোর্ড থেকে পরিচালনা করার ফলে মানুষের মনে একটা যেমন কর প্রদান করার জন্য যেটা আগ্রহ, লাইন দিয়ে গিয়ে কর দিচ্ছে, এই সিস্টেমটা শুরু হয়েছে। আমার মনে হয় যে এটা শুধু বেশিরভাগ ক্ষেত্রে দেখি চাকরিজীবী যারা, তারা বেশিরভাগ অনুপ্রাণিত হয়েছে এই ব্যাপারটা, কিন্তু ব্যবসায়ীরা গিয়ে লাইন ধরে গিয়ে ট্যাক্স দেয়, এটা আমি দেখিনি। তাদেরকেও এইভাবে ইনসেন্টিভ অথবা কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেও এইভাবে কর দেওয়া প্রণোদনা অথবা কোনো কিছু সিস্টেমে ইন্ট্রোডিউস করে তাদেরকে এই লাইনে যদি আনে, তাহলে আমাদের মনে হয় যে দেশের কর ব্যবস্থার উন্নতি হবে, সংগ্রহ বাড়বে এবং দেশও ডেভেলপমেন্ট হবে। আর এখানে একটা জিনিস আমি আমার যে পেশাগত জীবনে আমি লক্ষ্য করেছি যে আমাদের যে ট্যাক্স ডিপার্টমেন্টে দুর্নীতিটা একটু বেশি। কারণ হলো কি, এখানে যদি আমাদের দেশে যদি স্বচ্ছতার মাধ্যমে কর মামলাগুলো নিষ্পত্তি হতো, তাহলে আমার মনে হয় না বিদেশি সাহায্যের প্রয়োজন। আমরা আমাদের আভ্যন্তরীণ সংগ্রহ দ্বারা আমাদের দেশকে পরিচালনা করতে পারতাম। আমার এই আজকে এই সভার প্রধান অতিথি জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান সাহেবকে আমি ধন্যবাদ জানাই যে উনি এই ব্যাপারে একটা এফোর্ট নিয়েছেন এবং আমাদের সাথে উনি আলোচনায় বসেছেন যে এটা কিভাবে সমস্যার সমাধান করা যায়। আমি দেখেছি স্যার এই ব্যাপারে খুবই আন্তরিক এবং উনি চেষ্টা করছেন যাতে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির দ্বারা, আমার মনে হয় অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসির দ্বারা আমাদের দেশে দুর্নীতিটা কিছুটা হলে রোধ করা যাবে। যেমন মনে করেন একটা ফাইল, একটা কেস নোটিশ করলো, সেই নোটিশের ফলে সে হাজির হলো, হাজির হওয়ার হয়তো 7 দিনের মধ্যে তাকে ডিসপোজাল দিতে হবে অথবা নেক্সট একটা নোটিশ করতে হবে এবং 2টা নোটিশের পরে তার কেসটা ফাইনালি হবে। এই করে এই সিস্টেমগুলো ডেভেলপ করলে আমার মনে হয় যে ট্যাক্স অফিসার, যে রেভিনিউ আর্নিং অফিসার, সেও সময় পাবে না, সেও এটা ডিসপোজাল দেওয়ার চেষ্টা করবে। যে ফাস্ট মুভিং যত কনজিউমার গুডস আছে, এগুলো কিন্তু এখন বিভিন্ন আউটলেটে বিক্রি হয়, যেটা আসলে ভ্যাটের আওতার মধ্যে পড়ে। সুতরাং সেইখানে কিন্তু ভোজ্য তেল থেকে শুরু করে যত এসেনশিয়ালস আছে, সেটা কিন্তু আমার সাধারণ ক্রেতার উপর এই বার্ডেনটা পড়ছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সুতরাং সেটা বিবেচনার দাবি রাখেন। একটা সমস্যা হচ্ছে আমাদের এখানে সরকার বাহাদুরের একটা বড় প্রবণতা হচ্ছে যে লো হ্যাঙ্গিং, যার কাছ থেকে ইজিলি পাওয়া সম্ভব, অ্যাডসোর্স কাটা সম্ভব, তার কাছ থেকে কেটে নেয়। কিন্তু এখানে যে বিশাল, এটা পুরনো আলোচনা সবাই জানি, যে বড় একটা আওতা কিন্তু আসলে বাইরে রয়ে গেছে, সেগুলো কিন্তু আমরা কালেক্ট করছি না। এবং আমরা ইন দ্য নেম অফ টার্নওভার ট্যাক্সে যেটা আমরা আসলে যেই থ্রেশহোল্ড এখন আছে, সেটা আমরা কম বেশি আমার ধরনের স্টাডিতে এটা আলোচনা কতটা এসেছে আমি জানি না, সেটা কিন্তু এক ধরনের আন্ডারকারেন্ট নেগোসিয়েশন হয় যে টার্নওভারটা আসলে কতটুকু আমি বিবেচনা করব। দ্বিতীয় পর্যায়ে যদি আমি ব্যবসার প্রেক্ষাপট থেকেও দেখি, আসলে শিল্প আইনে বলা হচ্ছে আসলে কোনটা ক্ষুদ্র, মাঝারি এবং বড় শিল্প। কিন্তু এখন মাঝারি শিল্পর যে থ্রেশহোল্ড দেখা হচ্ছে, আসলে এই পুঁজি কিন্তু এখন কয়েকশো কোটি টাকা নিয়ে কিন্তু আসলে এসএমই এখন ব্যবসা করে না। সুতরাং যারা নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা, তাদের জন্য যদি চিন্তা করতে হয়, তাহলে কিন্তু তাদের জন্য ভ্যাটের কিন্তু এটা আমরা কি বলবো যে একটা প্রগ্রেসিভিটি বলেন অথবা যদি ছাড় বলেন, সেটা যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু কোনো নতুন উদ্যোক্তা তৈরি হবে না, কোনো স্টার্ট আপ দাঁড়াবে না। আমরা নতুন কিছু দেখছি যে একটা এন্ডাওমেন্ট ফান্ড তৈরি করা হচ্ছে, যে আসলে টেক বেসড স্টার্ট আপ গুলো করার জন্য সরকারের একটা প্রণোদনা আসছে। কিন্তু এটা যদি সামগ্রিক ইকোসিস্টেমে যদি আমি কাজ না করি, শুধু একটা এন্ডাওমেন্ট ফান্ড করে আমি কিন্তু আসলে এটা বড় জায়গায় জাহির করতে পারবো না। একটা বড় জায়গায় আমরা একটু রিইনফোর্স করছি, ট্যাক্স যা আসছে আসলে এটা প্রোগ্রেসিভিটির একটা বড় জিনিস হচ্ছে শুধু আহরণের জায়গা থেকে না, ট্যাক্সটা কোথায় খরচ করছি। আমরা জানি যে ট্যাক্সের সাথে হচ্ছে খরচের সরাসরি কোনো আমাদের কন্ট্রাক্ট সরকারের সাথে নাই যারা আমরা ট্যাক্স দিই, কিন্তু একটা এক্সপেকটেশন তো এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট আছে যে সরকারকে আমি ভ্যাট দিই, কর্পোরেট ট্যাক্স দিই অথবা ইনকাম ট্যাক্স দিই, সরকার আমার বেসিক খাত যেগুলো আছে, সেটা হেলথ বলেন, এডুকেশন বলেন,
সেটা এইসব জায়গায় আমরা প্রোগ্রেসিভলি অনেক ইউটিলিটি বলেন, পানি বলেন, বিদ্যুৎ বলেন, সেখানে খরচ করবে। বিদ্যুতের ক্ষেত্রে একটা জায়গা যেখানে ভালো রিইনফোর্স করছে যে আমরা যে ঢালাও ভাবে ফসিল ফুয়েল রেন্টাল, কুইক রেন্টালে ছাড় দিয়ে যাচ্ছে, এটার কতকাল, এবং এই জিনিসটা আসলে আমরা কতদিন নেব। পাল্টা ভাবে আমাদের সিপিডিরও এখানে কয়েকটা প্রস্তাবনা এর আগে এসেছে যে আসলে আমরা রিনিউয়েবল আসলে কেন আসলে এটা আমরা প্রোগ্রেসিভিটি দেখাচ্ছি না, সেটা কর্পোরেট ট্যাক্স বলেন, ভ্যাটের ক্ষেত্রে বলেন, সেসব জায়গা বলেন। তো আলটিমেটলি এই জায়গাগুলো নিয়ে যদি আমরা আসলে আলোচনা না করি, ট্যাক্স জিডিপি রেশিও যদি বাড়েও, যদি ইনভেস্টমেন্ট আমরা বেসিক খাতগুলোতে যদি সরকার যদি ইনভেস্টমেন্ট না করে, তাহলে কিন্তু যে ট্যাক্স জিডিপি রেশিওর যে সুবিধা বা লেভারেজ, সেটা কিন্তু আসলে আমরা নিতে পারবো না। এবং আলটিমেটলি আমরা এখন সবাই জানি শুধুমাত্র জিডিপি বা ট্যাক্স দিয়ে কিন্তু আজকে আমাদের কিন্তু এলডিসি গ্রাজুয়েশন হবে না, আমাদের আরো অনেকগুলো জিনিস দরকার। আমাদের হেলথ সেক্টর বলেন, আমাদের সোশ্যাল ইন্ডিকেটর বলেন, অন্যান্য ইন্ডিকেটর যদি আমি ভালো করতে না পারি, তাহলে কিন্তু আমরা সক্ষম মধ্য আয়ের দেশ হিসাবে কিন্তু সামনে যেতে পারবো না। এগুলো বিবেচনা করার জন্য অনুরোধ করি।